নির্বাচনী যে ইশতেহার ছিল বিএনপির সেটি প্রণয়নের সাথে আপনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সরকার তো 180 দিন পার করছে, কতটুকু সেই ইশতেহারের বাস্তবায়ন অথবা 180 দিনের আপনাদের যে পরিকল্পনা ছিল সেটি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? দীর্ঘদিন পর একটা জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে। 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 2018 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচন পেরিয়ে দীর্ঘ 16 বছরের গণতান্ত্রিক অভিযাত্রা এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার অবিরত অনিঃশেষ কাজ করে যাচ্ছে যেন মাননীয় প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশাকে ওনার সরকারের মাধ্যমে প্রতিপালন করতে পারেন। সেই প্রাপ্তিটাকে ধারণ করেই কিন্তু এগিয়ে চলছে বিএনপি সরকার। নির্বাচনী ইশতেহারে আমাদের বেশ কিছু প্রস্তাবনা ছিল, পরিকল্পনা ছিল, কর্মসূচি ছিল, যেগুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে 31 দফা এবং পরবর্তীতে ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে জনগণের দোরগোড়ায় গিয়েছিলাম। তার উপর ভিত্তি করে জনগণের একটা অবিস্মরণীয় ম্যান্ডেটের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় হয়ে বিএনপি সরকার আজ রাষ্ট্র পরিচালনায়। স্বাভাবিকভাবেই নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে চলেছে। আমরা দেখেছি যে সিগনেচার প্রোগ্রামগুলো ছিল নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব সহ বিভিন্ন ধর্মাবলম্বী যারা গুরু রয়েছেন ওনাদের জন্য মাসিক সম্মানের ব্যবস্থা করা, খাল খনন, বৃক্ষরোপণ, প্রতিটা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দৃশ্যমান বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত গৌরবের সাথে বলতে হয় যে সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে মন্ত্রিসভা, সেখানেই কিন্তু ইতিমধ্যে যে প্রতিশ্রুতিটা ছিল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মৌকুফ করা, সেটি বাস্তবায়ন করা হয়েছে এবং প্রায় 13 লক্ষের মতন কৃষককে 10,000 টাকা পর্যন্ত আমাদের ঋণ এবং সুদকে মৌকুফ করার মাধ্যমে এই প্রান্তিক পর্যায়ে তৃণমূলের মানুষের ক্ষমতার পরিবর্তন এবং তাদের ভাগ্যের পরিবর্তন করা হয়েছে। আমরা চাই আগামীর বাংলাদেশে আমাদের এই স্বনির্ভরতা এবং সমৃদ্ধির পথে যে পথযাত্রা, সেটা আরও বেগবান হোক নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে। একটি বিষয় হচ্ছে 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কাঙ্ক্ষিত উন্নয়ন মানুষ দেখতে চেয়েছিল, এটা সমালোচনা হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন ঘটেনি। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন আমি করি, লোডশেডিং চলছে, সারা দেশেই বলা চলে যে লোডশেডিং চলছে এবং মানুষ নানাভাবে সমালোচনা করছে। এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি এবং আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন? ভেঙে পড়া যে রাষ্ট্র কাঠামো বিএনপি ইনহেরিট করেছে একটা সরকার হিসাবে, আমরা এই সরকারে দেখছি যে ফ্যাসিবাদের দীর্ঘ 16 বছরে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ছিল ভয়াবহ। রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রের সাথে অংশের সাথে তাল মিলিয়ে সেখানেও কিন্তু মানুষ ন্যূনতম সহযোগিতা পায়নি। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে হেনস্থার শিকার হয়েছে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে। সেই যে অবস্থান ছিল তার থেকে খুব দ্রুত শতভাগ পরিবর্তন করা যে কোনো সরকারের জন্যই অনেক কঠিন, দুরূহ একটা ব্যাপার। তারপরও সরকার চেষ্টা করেছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সেবাধর্মীভাবে জনগণের পাশে, জনগণের সাথে যেন থাকে সেটা নিশ্চিত করা। এবং আজকে আমরা যেখানেই যাই না কেন, থানা, পুলিশ, প্রশাসনের উপরে মানুষের একটা আস্থা কিন্তু ফেরত এসেছে। মানুষ বিপদগ্রস্ত হলে যাচ্ছে এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সহযোগিতাও পাচ্ছে। পৃথিবীর সব দেশেই হয়তো দেখা যায় যে যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটে, কোথাও অনাকাঙ্ক্ষিত ক্রাইম বা অফেন্স হয়, তাহলে সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে বিচার নিশ্চিত করা, তদন্ত নিশ্চিত করা। আমরা রামিসা হত্যাকাণ্ড থেকে শুরু করে যতগুলো বিষয় দেখেছি এই গত 6 মাসের সরকারের সময়, প্রায় প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কোথাও যদি কোনো অফেন্স হয়, কোথাও যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়, তারপর দ্রুত গতিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে। দ্রুত গতিতে আমরা নিশ্চিত করতে চাইছি যেন বিচারটা হয়, এবং সেটাই তো বিএনপি সরকারের প্রতিশ্রুতি, আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা। এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে আমাদের এতগুলো মানুষ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তার উদ্দেশ্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার নিশ্চিত করার, আইনের অনুশাসন প্রতিষ্ঠার একটা রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রীয় সংস্কৃতি নিশ্চিত করা। গ্যাসের ক্ষেত্রে বা বিদ্যুতের ক্ষেত্রে আমাদের কিছু জ্বালানির সংকট অবশ্যই রয়েছে এবং সেটাও ফ্যাসিবাদের সময়ে তৈরি করা। আপনারা দেখবেন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা পৃথিবী জুড়ে তেলের দাম বেড়ে গিয়েছিল। সব জায়গায় তেলের সংকট ছিল।
তখনও কিন্তু সরকার ভর্তুকি দিয়েও গ্রাহক পর্যায়ে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছিল। আশেপাশে যে কোনো দেশের থেকে বাংলাদেশের তেলের দাম কম ছিল এবং গ্রাহক পর্যায়ে তেলের কোনো সংকট হয়নি। সুতরাং সে সময় অত্যন্ত কৌশলগতভাবে অল্টারনেটিভ সোর্সিংয়ের মাধ্যমে, নেগোশিয়েট করবার মাধ্যমে সাপ্লাই চেইনটা ঠিক রাখা হয়েছিল, সরবরাহ এবং দ্রব্যমূল্য তেলের ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। তবে হ্যাঁ, বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। মূলত আপনারা অবহিত আছেন যে একটা এফএসইউ নষ্ট ছিল বাংলাদেশে। এফএসইউ নষ্ট থাকার কারণে গ্যাসের আমরা সেভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পাইনি। সেটি রিপেয়ার করতে সময় লেগেছিল, তারপরে যত দ্রুত সম্ভব সেটা রিপেয়ার করা হয়েছে। তারপরে যে ভোগান্তিগুলো জনগণের ছিল, এবং আমরাও তো জনগণের অংশ, সরকারে যারা রয়েছেন যখন গ্যাস বা বিদ্যুৎ থাকে না সবাই সেটা ভুক্তভোগী হয়। তার জন্য আমরা গভীরভাবে জনগণের এই দুঃখ কষ্টটাকে অনুধাবন করে উপলব্ধি করি। যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে দায়িত্বে রয়েছেন ওনারাও সেই কষ্টটা উপলব্ধি করেন, সবাই দুঃখ প্রকাশ করছেন। এবং আমরা জানি জনগণের প্রত্যাশা যে যত দ্রুত সম্ভব এখান থেকে আমরা কীভাবে উত্তরণ নিশ্চিত করতে পারি, এবং বিভিন্ন বাস্তবসম্মত প্রকল্পের মাধ্যমে, উদ্যোগের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে আমরা বিশ্বাস করি গ্যাস এবং বিদ্যুতের সমস্যার সমাধান হবে। জাস্ট এজ এন এক্সাম্পল, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে যদি জ্বালানির কোনো উৎস থাকে সেটা আমরা কীভাবে নিরীক্ষা করতে পারি, সেই উৎসগুলো কীভাবে আমরা খুঁজতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পেট্রোনাস থেকে অল্টারনেটিভ কীভাবে আমরা দ্রুত গ্যাস সাপ্লাই নিশ্চিত করতে পারি সেটা নিয়ে কথা বলেছেন। চীনে যাওয়ার পরে চীনের প্রথম সারি যত জ্বালানি বিনিয়োগকারী রয়েছেন সবার সাথে কথা হয়েছে যেন ওনারা বাংলাদেশে বিনিয়োগ করেন এবং জ্বালানি খাত থেকে আমরা যেন ওনাদের আমদানি রপ্তানি সুযোগের মাধ্যমে বাংলাদেশের তেল এবং গ্যাসের সংকটটা কাটিয়ে উঠতে পারি। একই সাথে আমেরিকা থেকে কিন্তু ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটা বেশ বড় ডেলিগেশন এসছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইন্টারন্যাশনাল ইনভেস্টর এবং বিজনেস কমিউনিটির যে ট্রাস্ট সেটারই একটা রিফ্লেকশন। তারা আসার পরে সেখানেও কিন্তু বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটা জ্বালানি কোম্পানি যারা তেল গ্যাস নিয়ে কাজ করে সেখানকার শীর্ষ কর্মকর্তারা ছিলেন, এবং ওনারাও বলেছেন যে বাংলাদেশে যে উদ্ভূত সমস্যাটুকু রয়েছে সেটা সমাধানে ওনারা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বাংলাদেশের সাথে কাজ করতে চান। সুতরাং আমাদের সমস্যা রয়েছে জ্বালানির ক্ষেত্রে, অবশ্যই সেটা আমাদেরকে অনুধাবন করে সে অনুযায়ী বাস্তবসম্মতভাবে দ্রুত, হয়তো 16 বছরের সমস্যা 6 মাসের ভিতর শতভাগ সম্ভব সমস্যা সমাধান না হলেও কত দ্রুত বাস্তবসম্মতভাবে স্বল্প মেয়াদে না হলে মধ্যমেয়াদে আমরা এটা সমাধান করতে পারি এবং জনগণের কষ্ট বা ভোগান্তি লাঘব করতে পারি, এটা নিয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রয়েছেন ওনারা অবিরত কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে সেটা উপলব্ধি করছেন। মানুষের যে দুঃখ কষ্ট, যে ভোগান্তি, সেটা লাঘবের জন্য উনি নির্দেশনা দিয়েছেন যেভাবে সম্ভব যত দ্রুত সম্ভব যেন বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানির এই যে সংকটটা রয়েছে এখান থেকে উত্তরণের ব্যবস্থা করা হয়।